শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতা শোনাতে চাই এখন। এতক্ষণ কবিতা বিষয়ে কিছু কথাবার্তা বলছিলাম। এখন একটি দুটি কবিতা পড়ে তারপরে আবার কিছু বরং বলাই যাক। প্রথম কবিতার বই আমার বেরোয় 1976 সালে, কিন্তু আমি আসলে শেষ 60-এর কবি। পুরো 60 দশক জুড়েই লিখেছি। তবে শেষ 60 মানে 1966, 67, 68 সাল থেকে যে লেখাগুলো লিখেছিলাম সেগুলোই 69 সালের দিকে পাণ্ডুলিপি তৈরি হয়েছে। কিন্তু এটি প্রকাশ হতে হতে 1976 সালে প্রকাশিত হয়েছে। সেকালে প্রকাশনা করা বেশ একটু কঠিন ছিল আমাদের এখানে। বাংলা একাডেমির লাইনো প্রেস থেকে ছাপা হয়েছিল বইটি। নাম সন্ধ্যার স্বভাব। আর 1972-এ মুক্তিযুদ্ধ থেকে ফিরেই আমি একবার কলকাতায় আসি। তখন কলকাতায় শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তার সঙ্গে কথাবার্তা বলেছিলাম। অনেকক্ষণ কথা বলেছি। আর তাকে দেশ পত্রিকার জন্য, দেশের জন্য গোটা কবিতা দিয়ে এসেছিলাম। সেই দুটো কবিতা মধ্যে একটি কবিতা ছাপা হলো 72-এই। সেই কবিতা আমার ওই পাণ্ডুলিপির প্রথম কবিতাটি ছিল। ছোট্ট একটি কবিতা। সেই সেই কবিতাটাই বরং দিয়ে আমি আমার কবিতা পাঠ শুরু করি। কবিতার নাম কালো চিঠি। কবিতার নাম কালো চিঠি। মাঝে মাঝে কালো চিঠি হানা দেয় গভীর নিশীথে। আকস্মিক রক্তরথ তোলপাড় করে ওঠে মাটির শরীর। শূন্য থেকে উঠে আসে ভীতমুখ কালো শোরগোল। ভয়ের আগুন জ্বলে ঘরময় দেয়ালে কার্নিশে। কিছুতে কাটে না রাত, নিয়মিত কালো ব্যালেরিনা খিড়ে খিড়ে নেচে যায় মধ্যরাতে আমার প্রচ্ছদ। এই ছোট্ট কবিতাটি ছাপা হয়েছিল দেশ পত্রিকায় প্রথম। তার আগে, তারপরে ঐশী বাংলাদেশেও একটি পত্রিকায় ছাপা হয়েছে। বই যখন প্রকাশিত হলো, এই কবিতাটি আমি আমার কবিতা গ্রন্থের প্রথম কবিতা হিসেবে রেখেছি। এরপরের ধীরে ধীরে কবিতার বই প্রকাশ হতে থাকলো। 76-এর পরের যে বইটি, সেটি অবশ্যই বেশ পরেই ছাপা হয়েছে, কোনো সন্দেহ নেই। 76-এর পরের বইটি 1983 সালে, স্বপ্ন চৈতন্যের ডালপালা নাম। তারপর একটি সুন্দর তোমার নির্জনে। তারপর একটি যায় কল্পান্তের কাল। এরকম করে প্রায় 20টির মতো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে আমার। মূলত কবিতার উপরেই খুব জোর ছিল এবং আমি কবি হিসেবেই নিজেকে পরিচয় দিই এবং সেটি লোকেরা কিছুটা গ্রহণও করেছে। যদিও অন্য কাজও করেছে প্রচুর, সেইগুলো সবই মূলত ছিল আমার
কবিতার পৃষ্ঠপোষকতাই মূলত। প্রবন্ধ যে লিখেছি সেগুলো কবিতা বুঝতে বুঝতে কবিতাকে বোঝার জন্যে। এবং তারপরে জীবনানন্দ দাশের উপরে, বুদ্ধদেব বসুর উপরে যেসব লেখা লিখেছি সেগুলো লিখতে লিখতে বই হয়েছে, কোনো সন্দেহ নেই আর কি। সেগুলো লিখেছি নানা বিষয় নিয়ে, কিন্তু আমি মনে রেখেছি যে আসলে এই শিক্ষাগুলো আমি আমার কবিতার জন্যই করছি। সুতরাং যাকে আমি প্রস্তুতি বলি, সেই প্রস্তুতিটি সমস্ত জীবনব্যাপী গ্রহণ করেছি। আর ভেবেছি কবিতা বিষয়ে প্রচুর, সে অনুপাতে লিখেওছি। আমার নিজের মতো করে লিখেছি। এখন সেটি কার কতটা ভালো লাগবে আর ভালো লাগবে না, সেটা নিয়ে বেশি তেমন ভাবিনি আমি। দ্বিতীয় আরেকটি কবিতা পড়ছি। এটি দ্বিতীয় গ্রন্থ থেকেই পড়ি, বরং যুদ্ধের ইমিডিয়েট পরে পরে লেখা। সেই কবিতাটা বসন্তের নগর। এটি কিছুটা মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধের কথাবার্তা এর মধ্যে আছে। আসলে সেই সময়কারই লেখা বলে ভাষাটাও সেরকমই প্রায় মনে হবে আর কি। কবিতার নাম বসন্তের নগর। কাঠ কয়লার মতো জ্বলছে গুধূলির সমস্ত নগর, আর শেষ মুহূর্তগুলি যখন ঝলক তুলছে, সূর্য তার আঙুল বাড়িয়ে কুড়িয়ে নিল সবটুকু লাল রং। সঙ্গিনের ডগা, লম্বা শিশু গাছ আর হাসপাতালের ময়লা গম্বুজ থেকে এক একবার হাওয়া ওঠে, আর লম্বা আইল্যান্ডের তরুণ গাছপালা আমার চুলের মতো দূর দিগন্তের খোঁজে এরকম নেচে ওঠে যেন তাদের দানুই পেয়েছে। প্রসঙ্গত তোমার চুলের কথাই মনে পড়ে। ৭১ খুব ঝড় উন্মাতাল সন্ধেবেলা, ফাল্গুন না ফেব্রুয়ারি এখন আর মনেও পড়ে না। বাটির ছাঁটা চুলের সব বিদেশি সৈনিক বুটের শব্দ তুলে হাঁটছে রাস্তায়। তোমার হাত ধরে পথে যেতে যেতে অকস্মাৎ 180 পাউন্ড আর শেলের মতন তৎকালীন বসন্তের বাতাস ছুটে এলো, আর কালো ধোয়ার মতো তোমার চুল সমস্ত নগরব্যাপী ছড়িয়ে ছিটিয়ে গেল। এই পটভূমে লম্বা আঁচল পতাকার মতো ওড়াল দিল বসন্তের মদির হাওয়ায়। এসব ছোটখাটো সামান্য ঘটনা তোমার কি মনে পড়ে? আজকাল পরাস্থ সন্ধ্যায় একা একা হতচ্ছাড়া বাতাস কেন যে এইসব নির্বিকার স্মৃতি জড়াজড়ি করে আসে। জলজ্জান্ত সন্ধ্যায় জলজ্জান্ত সন্ধ্যার বাতাস আজ তার গভীর ঘূর্ণির ফাঁদে অলৌকিক ছিপ ফেলে আমাকে কাঁদবে বলে খেলায় মেতেছে। ৭১ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম। সেটির জন্য মানসিক প্রস্তুতি ছিল, কেননা ৬৯ গণ আন্দোলনের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত ছিলাম, এবং সেই গণ আন্দোলনের থেকেই ৭০ নির্বাচন হয়ে গেল। বাঙালিরা নিরঙ্কুশ ভাবে জিতলেন, এবং আমাদের নেতা শেখ সাহেব, আমাদের বঙ্গবন্ধু ডাকে আমাদের কালের ছেলেরা সাড়া দিয়েছিলেন। আমি বিন্দুমাত্র দ্বিধা করিনি।
একটু সময় নষ্ট করিনি। টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তখন সেই মুক্তিযুদ্ধের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিলাম। মুক্তিযুদ্ধের সময়কালের যেসব স্মৃতি আছে আমার, সেই সব স্মৃতি আমার লেখালেখির কাজে লেগেছে, কোনো সন্দেহ নেই। মুক্তিযুদ্ধের উপরে আমার একটা বইও আছে, যুদ্ধ ভাষণ নামে একটি পুরো কাব্যগ্রন্থ। তারও একটি দুটি কবিতা আমি পড়ব। সে কাব্যগ্রন্থটি এবার ইংরেজিতে অনুবাদ করেছেন ভারতেরই অর্থাৎ কলকাতারই দেবব্রত বন্দ্যোপাধ্যায় নামে একজন কবি। সে বইটিও প্রকাশিত হয়েছে বাংলাদেশ থেকেই। দুটো বই, যুদ্ধ ভাষণ এবং তার ইংরেজি অনুবাদ, দুটোই। যুদ্ধের সময়ও লিখেছি এবং যুদ্ধের শব্দ, যেমন এই কবিতার ভেতরেই 180 পাউন্ড আর এর শেলের মতন যে উপমাটি ব্যবহার করেছি, এই ধরনের কিছু নতুন কথা, নতুন উপমা, নতুন শব্দ আমার কবিতায় এসছে। সেটা অবশ্যই আমাদের সংগ্রামেরই ফসল। আমাদের এখানকার যেসব কবি তখন কবিতা লিখেছেন, আরও তো মুক্তিযুদ্ধ ছিলেন, আমাদের রফিক আজাদ ছিলেন, বুলবুল খান মাহবুব ছিলেন। তার বুলবুল খান মাহবুবের একটা বই, জখমের সাথীকে নিয়ে আমরা 10 জন, খুব বিখ্যাত লেখা, ভালো লেখা। এরপরে কবিতা নিয়ে এগিয়েছি আরো, সেসব কথা প্রসঙ্গক্রমে বলা যাবে। বরং এখন আরেকটি কবিতা করি। মূল্যবোধের মরা পাতা নামে একটি কবিতা পড়তে চাই আমি। এটি দ্বিতীয় বইয়ের কবিতা। বদলে যাচ্ছে সবকিছু, বদলে যাচ্ছে সবকিছু ঘূর্ণি হাওয়ায়, কুত্তা খেতে খেতে বদলে নিচ্ছে যে যার জীবন। যা কিছু আড়ালে ছিল খাপ থেকে তলোয়ারের মতো বেরিয়ে আসছে বাইরে। অপ্সরার কোটির মতো সুন্দরীর কাঁকাল থেকে নেমে গেছে চন্দ্রহার। গোখরোর চামড়া মোড়া কোটি এখন নিতম্ব দুলিয়ে যায় বোমারুর ককপিটে। আর উড়ে যাবার প্রাক্কালে তির্যক রোদের স্পর্শে তার হাতে ঝলসে ওঠে মকর মুখবালা। বদলের হাওয়ায় তাল ঠোকে প্রকৃতি, ভরা বসন্তেও উত্তরে কনকনে হাওয়া বুনো ষাঁড়ের মতো তেড়ে আসে। এমনকি আদ্যিকালের চাঁদ আর বুনো ঝোপঝাড় পর্যন্ত নৈশব্দের ছদ্মবেশে সেই বন্ধুর মতো বিশ্বাসঘাতকতায় কুবেচারা খরগোশকে ঠেলে দেয় শিকারের জালে। বদলে যাচ্ছে সবকিছু, কুড়িয়ে যাচ্ছে মূল্যবোধের মরা পাতা। কোনো কোনো সন্ধেবেলা রক্তস্রোতে বাঘ ডেকে ওঠে। রাস্তায় বেরোলে মনে হয় অন্ধকারের আড়ালে আবডালে 2 পায়ে হাঁটছে গন্ডার। ক্যাফের নির্জনে কোনো কোনো মধ্যরাতে সিগারেট ধরাতে গিয়ে বন্ধুর কাছে আগুন চাইলে আমার বুকের দিকে তাক করে পিস্তল প্যাটার্ন লাইটার জ্বেলে দেয়। বন্ধুর দিকে চাই, পরিচিত মানুষটা হঠাৎ আমাকে উথাল পাথাল সমুদ্রের বুকে ফেলে রেখে পিরানহার মতো বিকল দাঁত মেলে হাসে। বদলে যাচ্ছে সবকিছু। কবিতার ভাষাও পরিবর্তিত হয় জীবনের সঙ্গে সঙ্গে। যে জীবন আমরা যাপন করি, সেই জীবন যাপিত জীবনের যে কথামালা, যে শব্দ, সেই শব্দ, দৈনন্দিন শব্দ উঠে আসে কবিতার মধ্যে।
সেগুলো মুখের ভাষায় আমরা যা ব্যবহার করি, যেসব শব্দ ব্যবহার করি, সেগুলো কবিতায় আসে। শ্লীল ভাষার সঙ্গে সেগুলো কবিতার অঙ্গ হয়ে ওঠে। এটি প্রথম প্রায় বুঝেছিলাম সুধীন্দ্রনাথ দত্তের গদ্যের উপরে একটি গবেষণা প্রবন্ধ লিখতে গিয়ে। প্রসঙ্গত বলি যে যখন গবেষণা শুরু করি তার অল্প আগে দুটো গবেষণা প্রবন্ধ লিখেছিলাম। তার প্রথমটি ছিল সুধীন্দ্রনাথ দত্তের গদ্য রীতির উপরে। আমরা যারা সাহিত্যের সঙ্গে গভীরভাবে যুক্ত, আপনারা সবাই যারা যুক্ত আছেন, প্রত্যেকে বুঝবেন যে সুধীন্দ্রনাথের গদ্য অন্য সবার থেকে আলাদা। এই গদ্যগুলো তার নিজস্ব চরিত্রই বহন করছে। এই গদ্যের উপরে কাজ করতে গিয়ে আমি প্রথম টের পেলাম যে এই যে জটিল বাক্যবন্ধ, এই জটিল বাক্যবন্ধের মধ্যে সুধীন্দ্রনাথ দত্ত অবলীলাক্রমে আমাদের দেশীয় শব্দ, গ্রামীণ শব্দ, দৈনন্দিন জীবনের শব্দ অবলীলাক্রমে ঢুকিয়ে দিয়েছেন এবং সেটি তার ভাষাকে খুবই জোরালো করেছে। আমার মনে হচ্ছিল ওই সময়, সেটি তরুণ বেলায় ছিল আমার, খুব বেশি বয়স তখন নয় আর কি, 1982-83 দিকে শুরু করেছিলাম কাজটা। তো এই শিক্ষাটা তখন পেয়েছিলাম এবং এটি আমার কবিতার ক্ষেত্রেও কাজে লেগেছে। আমি বুঝেছি যে জীবনানন্দ দাশ যখন লেখেন, হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবে সে শিশিরের জলে, একটি শালিকের, মৃত শালিকের বর্ণনা দিতে গিয়ে, হলুদ কঠিন ঠ্যাং, এই ঠ্যাং শব্দটি অবলীলাক্রমে ব্যবহার করেছেন তিনি এবং এর মতো দৈনন্দিন জীবনের শব্দ তার কবিতায় প্রচুর আছে। কবিতা পড়েই মূলত আমাদের খ্যাতিমান কবিদের কবিতা পড়েই মূলত বোঝা যায় তারা কি জাতের কাজ করেছেন, কি ধরনের কাজ করেছেন। আমরা যদি বিশ্লেষণ করে পড়তে শিখি তাহলে কবিতার কাছ থেকে প্রচুর কিছু পাওয়া সম্ভব। আমার সৌভাগ্য যে আমি প্রবন্ধ লিখতে গিয়ে এবং বলা যায় যে গবেষণা করতে গিয়েও এগুলো আমাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হচ্ছে এবং আমি লক্ষ্য করেছি যে রবীন্দ্রনাথের ভাষা থেকে শুরু করে বুদ্ধদেব বসু, আমাদের 5 তিরিশোত্তর কবি, 5 কেন আমি বলবো প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে যুক্ত আরও যারা ওই সময় লিখতেন, তারাও বেশ চমৎকার চমৎকার লেখা লিখেছেন। তবে রবীন্দ্র অনুসারী কবি নামে প্রায় 12-13 জন কবি প্রায় আত্মাহুতি দিয়েছিলেন রবীন্দ্রনাথের মতো করে লিখতে গিয়ে। আর এই ব্যাপারটি আমাদের 30-70 কবিরা খুব দ্রুত বুঝতে পেরেছিলেন, যে জন্যে তারা খুব অল্প বয়সে কি করে বিশিষ্টতা, ভাষার বিশিষ্টতা আনা যায়, কি করে নিজেকে আলাদাভাবে চিহ্নিত করা যায় কবি হিসেবে, লেখক হিসেবে, সেই ব্যাপারটি তারা খুব ভালোভাবে দেখেছেন আর কি, খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করে লিখেছেন তারা। এই সচেতনতা লেখকের জন্য অত্যন্ত দরকারি। সেই সচেতনতা না থাকলে আসলে কবিতাই লিখি আর গদ্যই লিখি, সেটি করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে আর কি। বেশি কথা না বলে বরং আমি আরো গোটা কয়েক কবিতা পড়ি আর কি। এবারে একটা সময় কবিতায় মিথ এবং অন্যান্য প্রসঙ্গ নামে আমি একটি প্রবন্ধ গ্রন্থ লিখেছিলাম। সেটি আমার বুদ্ধদেব বসুর সম্পর্কে যে পিএইচডি গ্রন্থটি, এই গ্রন্থটি লেখার পরপরই
খুব বেশি পড়ে না, কাছাকাছি সময়ে আর কি। এবং সেই সময়ে আমি কবিতায় মিথের উপরে আমি বেশ জোর দিয়ে পড়াশোনা করেছিলাম। এবং তখন যে বইটি লিখেছিলাম সেই প্রবন্ধ গ্রন্থটি, সেটি কবিতায় মিথ ও অন্যান্য প্রসঙ্গ নামে। অন্যান্য প্রসঙ্গের ভেতরে কেবলমাত্র ওই গ্রন্থের ভেতরে এই সুধীন্দ্রনাথ দত্তের গদ্য রীতির উপরে প্রবন্ধটি ছিল, আর বাকি সবগুলোই আমাদের নজরুল থেকে শুরু করে নজরুলের, বুদ্ধদেব বসুর, জীবনানন্দ দাশের, সুধীন্দ্রনাথ দত্তের, বিষ্ণুদের, এদের কবিতায় মিথের যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগের উপরে 8টা বা 9টা প্রবন্ধ ওই গ্রন্থের মধ্যে স্থান পেয়েছিল আর কি। আমি মনে করি যে বাংলা কবিতায় গ্রেকো রোমান মিথ এবং ভারতীয় মিথ, এগুলোর প্রয়োগের এখনো প্রচুর প্রয়োগের জায়গা পড়ে আছে আর কি। 30-70টা লিখেছেন, প্রচুর লিখেছেন তারা। তারপরেও বলি যে মিথ সম্পর্কে, মিথ নিয়ে কবিতা লেখা সম্ভব এবং কবিতাকে তা সমৃদ্ধ করে আর কি। জেনাস নামের ছোট্ট একটা কবিতা আছে আমার, সেটা পড়ি আর কি। জেনাস এই শব্দ থেকেই জানুয়ারি মাসের উৎপত্তি হয়েছিল আর কি। এটা আমাদের পাঠকদের জানবার কথা আর কি। যাই হোক, জেনাস কবিতার প্রথম লাইন হলো, শুরু করছি, দূরেই যাব, দূরের কোনো শিল্প মেলায়, হয়তো পারি, হয়তো কোনো ফাগুন দিনে উড়বে আমার বায়ুতরীর ধবল ডানা, সঙ্গে যাবে হলুদ নারী, হলুদ শাড়ি, খোঁপায় হলুদ সোঁদাল ছড়া এবং আমার শিল্পকলার হলুদ প্যাকেট। কিন্তু জানো, বৃদ্ধ আমি আবার তরুণ জেনাস। আমার আছে যুগল মাথা এবং যুগল প্রাপ্তিপতন, যুগল মুখের বিপ্রতীপ্ত প্রাণের ভেতর। আমি দেখি দূরের বাড়ি, কাছের নারী, অতীত খাজুরাহুর গুহা। একটি আঁখি ফিরিয়ে রাখি প্রাচ্য দেশে, অন্যটি দূর ভবিষ্যতের সম্ভাবনায়। তবু বলি দূরেই যাব, হয়তো পারি, কিন্তু টাঙ্গাইলের শাড়ি, কিন্তু টাঙ্গাইলের তাঁতি হলুদ সুতোয় যখন বনে টানা পড়েন এবং ফোটের নকশি পাড়ে প্রাকৃত এক হলুদ নারী, সেও তো ভারী প্রাণ কেড়ে নেয় আমারই প্রাণ। বরং থাকি মধ্যখানে, যুগল মুখে, তাঁতির পাড়ে এবং দূরের শিল্প মেলায়। মিথ নিয়ে আমার এই কবিতার সঙ্গে বলি যে মিথ নিয়ে আমার কবিতায় বেশ কিছু কবিতা আছে, মিথ নিয়ে লিখেছি আমি আর কি। সেগুলো সবগুলো আপনাদের শোনানো সম্ভব হবে না, বরং আরেকটা কবিতায় পড়ি, চন্দ্রাহত মালুর জীবন। আমি বেছে নিয়েছি মূলত একটু ছোট কবিতাই, যদিও মিথ নিয়ে বেশ বড় গোটা কয়েক কবিতা আছে আমার। তিলোত্তমাকে নিয়ে বেশ বড় সড়ো কবিতা আছে, মিথের নানা প্রয়োগও আছে নানা ক্ষেত্রে আর কি। চন্দ্রাহত মালুর জীবন, মালু শব্দটিও গ্রাম্য শব্দ একেবারে, যাদের আমরা, যিনি মৎস্যজীবী, মাছ মেরে জীবন ধারণ করেন যিনি, তাকেই মালু বলি আমরা। মাঝ মাঠে একা, জ্যোৎস্নার নিচে বুড়ো বট মৃদু কাঁপে, এদিকে আকাশ আড়াআড়ি মাপে, স্তব্ধ সুদূর সুদূর রাত্রির ভরা চাঁদ। জলজ বাতাস দ্রুত এক হাত দেখে নেবে বলে জালে
জলে ছোট ঢেউ তোলে, কেনা জানে জল স্বভাব কুঁদুলে, মৃদু ঘাই মারে পাতাম ডিঙির মসৃণ তল পেটে। ঢেউ শিশুদের আদরে সোহাগে পাতাম ডিঙিটি, ধীরে দোলে দোলে রাত্রির বুকে হাসে মিটিমিটি। জলে জ্যোৎস্নায় ধ্বনি বিনিময় করে, সে তখন ভুলে ক্ষুধার বিবরে, হারু জলদাস মাছেদের খুঁজে একা একা ঘুরে মরে। এ কথা এখন বলে নেয়া ভালো, এই ভরা রাতে খয়াটে মুখের কালো পনা মালো ধলতার খালে জাল পেতে বসে আছে, পাতাম ডিঙিতে তার খুব কাছে। রাতের গন্ধ বুকে শুষে নিয়ে বসে আছে তার ছেলে। পাতাম ডিঙির ভরা ডড়া রতল, জল থেকে উঠে ভরেছে চিতল। চাঁদ এঁকে বেঁকে চিতলের পেটে জেলে দিয়ে গেছে রূপের আগুন। ছেলেটি শুনছে রাতের শব্দ, চিতলের খাই, পাতামের পেটে জলের সানাই। সাথীর মতন জল জলে হাসি হেসেছে মালুর ছেলে। জীবন এখন মালুকে ঘিরেছে, তার স্বপ্নেরা উড়ে চলে গেছে। ধলতার গাঢ় জলরাশি কবে শুকিয়েছে খর রোদে, তবু বিদিশায় রূপুর বনাত ঘিরে রাখে সেই স্বপ্নের রাত। মালু বয়ে চলে মালুর হৃদয়, পাতাম ডিঙিটি, রাতের গন্ধ, মালুদের ক্ষয়। চিতলের পেটে লম্বা চাঁদের রূপুরং আলো ছায়া। কবিতা এরকম, আমি যেরকম ভেবেছি লিখেছি সেরকমই আর কি। আরো দু একটি কবিতা পড়ি। তোমার স্পর্শের পরিণামে একটি কবিতা, তার আগে 4 লাইনের ছোট্ট একটা কবিতা। কবিতার নাম মধুর তুমি। শঙ্কা ঘন ধোঁয়ার মতো ঘিরেছে দেশকাল, শঙ্কা কালো রাতের মতো স্তব্ধতার তাল ঢাকের মতো বাজায় এবং লাফায় পথে পথে। মধুর এরই মধ্য দিয়ে এসো বিজয় রথে। 4 লাইনের ছোট্ট কবিতাটি আর কি। এই কটি কবিতা শুনতে শুনতে নিশ্চয়ই আমার মনে হয় পাঠকের কানে হয়তো প্রবেশ করেছে যে আমার কোনো কোনো কবিতার মধ্যে মাত্রাবৃত্তের ঢং পেয়েছেন, কোনো কোনোটিতে স্বরবৃত্তের। একটা বিষয় হচ্ছে এই যে আমি যখন অনার্স ভর্তি হয়েছিলাম ওই সময়টায় আমি খুব গভীর পড়াশোনা করেছিলাম কবিতার রূপ রীতি নিয়ে। এই রূপরীতির মধ্যে একটা ব্যাপার ছিল যেটি বাংলা কবিতার ছন্দ। দুর্ভাগ্যক্রমে আমাদের শিক্ষকরা সবাই খুব ছন্দ জানতেন না। আমি যেখানে পড়াশোনা করেছি সেখানে তখনও কেউ ছন্দ ভালো করে জানেন না। ইন্টারমিডিয়েট থেকেই শুরু করেছিলাম এবং নিজে নিজে পড়েছি। আমাদের বাংলায় ছন্দের উপরে বেশ চমৎকার চমৎকার বই আছে আর কি, একটি দুটি নয়, বেশ অনেকেই লিখেছে। সেটি অবশ্যই আমরা সবাই জানি আর কি, আমি বইয়ের নামের দিকে যাচ্ছি না আর কি। কিন্তু এদের লেখার মধ্যে যে জিনিসটা বিগিনার্সদের জন্য প্রয়োজন, একেবারে যারা শুরু করবেন প্রথম থেকে যারা শিখবেন তাদের জন্য খুব যে একটা সহায়তা পাওয়া যাবে তা নয় আর কি। এগুলো আমাকে ভেবে দেখতে হচ্ছে, আবিষ্কারও করতে হচ্ছে পড়তে পড়তে ছন্দ বুঝে নেবার জন্য। আমি বুঝে নিয়েছিলাম এবং আলটিমেটলি আমি আমার শিক্ষক জীবনে ছাত্রদের যখন অনার্স পড়াই, মাস্টার্স পড়াই, অনার্সে পাঠ্য ছিল ছন্দের উপরে প্রায় 30 নম্বর, বেশ প্রচুর নম্বরই। সেগুলো অধিকাংশ ছাত্রই ভুল করতো প্রায়ই আর কি, যে জন্যে আমি পড়িয়েছি। আমি যেসব সরকারি
কলেজে অধ্যাপনা করেছি তাদের আমি ছন্দটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কি। আমি শিখেছিলাম নিজে নিজে, এবং নিজে নিজে শিখতে গিয়ে আমাকে নানা রকমের ভাবনা ভাবতে হয়েছে। রবীন্দ্রনাথের ছন্দের উপরে বই পড়েছি, পড়তে পড়তে দেখেছি যে এই যে সোনার তরী নামে যে কবিতাটি আছে, সেই কবিতা সম্পর্কে সাধারণ মানুষের প্রচুর ভুল ধারণা আছে। কেউ ভাবেন যে এটি স্বরবৃত্ত ছন্দের, কেউ 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 একে মাত্রাবৃত্ত মনে করেন আর কি। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ নিজে এটি কেন লিখেছিলেন সেটি কিন্তু স্পষ্ট করেছেন। সেটি স্পষ্ট করে লিখেছেন তিনি দুটো জায়গায়, প্রায় দুটো জায়গায় লিখেছেন। তিনি লিখেছেন যে এটি আসলে অক্ষরবৃত্তই, ৮, ৬, ১৪ মাত্রার অক্ষরবৃত্তের ভেতর থেকে ১৩ মাত্রায় লিখলে কি হয়, শেষের পর্বটি যদি ৬ মাত্রায় না লিখে ৫ মাত্রায় লিখি তাহলে কি হয়। গ্রেট লেখকদের এই যে পরীক্ষা নিরীক্ষা, এই পরীক্ষা নিরীক্ষারও একটা অত্যন্ত চমৎকার উদাহরণ সোনার তরী কবিতা। তো এইটি করতে গিয়ে তিনি একটি লেখা না, আরও লিখেছেন। তারপরে তিনি ১৫ মাত্রায় লিখেছেন, যেগুলো অক্ষরবৃত্ত ছন্দের ভেতরে নেই আর কি। এই পরীক্ষাগুলো রবীন্দ্রনাথ বেশ কিছু জায়গায় করেছেন, এবং তার প্রথম দিকেই যখন ছন্দ নিয়ে তিনি ভেবেছেন, তখন বদ্ধাক্ষরকে, যাকে আমরা ক্লোজ সিলেবল বলি আর কি, সেই বদ্ধাক্ষরকে ২ মাত্রার মর্যাদা দিয়ে তিনি নতুন ছন্দই আবিষ্কার করেছেন। তার একেবারে উদাহরণ প্রাচীনকালে ছিল না তা না, ত্রিপদীতে ছিল, চণ্ডীদাসের লেখা হয়েছিল, এঘোর রজনী মেঘের খটা কেমনে আইলা বাটে, আঙিনার মাঝে বধুয়া ভিজেছে দেখে যে পরাণ ফাটে। তার উদাহরণ প্রায় মধুসূদনেরও একটা লেখায় আছে, কেন এত ফুল তুলিলি সজনী ভরিয়া ডালা, মেঘাবৃত হলে পড়ে কি রজনী তারার মালা। এই উদাহরণও হয়তো রবীন্দ্রনাথ লক্ষ্য করেছেন, কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের মূল আবিষ্কারও রবীন্দ্রনাথ। এবং বাংলা কবিতার ছন্দকে দুজন মানুষ মূলত যে মুক্তি দিয়েছিলেন, তার প্রথমজন মাইকেল মধুসূদন দত্ত, অমৃতাক্ষর ছন্দ লিখে তিনি ১৪ মাত্রার নিগড় ভেঙে দিয়েছিলেন এবং বাংলা কবিতার মুক্তি সম্ভব করে তুলেছিলেন। প্রত্যেক লাইনে ১৪ মাত্রার পরে একটা দাড়ি পড়তো, দ্বিতীয় পংক্তির ১৪ মাত্রার পরে ডাবল দাড়ি পড়তো, এবং এক দাড়ি এবং ২ দাড়ির যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা শুধুমাত্র কবিতার অন্তমিল বোঝানোর জন্য ছিল আর কি। এই নিগড় ভেঙে দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত, আর নতুন ছন্দ যোগ করে রবীন্দ্রনাথ কত বিচিত্র ভঙ্গিতে যে তিনি বাংলা কবিতার ছন্দ ব্যবহার করেছেন। যারা রবীন্দ্রনাথকে খুব গভীরভাবে পড়েছেন, ভালো করে পড়েছেন, তারা বুঝবেন আর কি। এবং গ্রেট লেখকদের কাছে শেখা ছাড়া নতুনদের আর কিছু কোনো গত্যন্তর নেই আর কি। সত্যি যদি কিছু শিখতে হয় তাহলে বড় লেখকদের কাছ থেকে শিখতে হবে, তারা কেমন করে লিখেছেন এবং আমরা কেমন করে লিখব, আমি কেমন করে লিখব, এটি শেখার চেষ্টা করা আর কি। এই ব্যাপারটি মূলত আমাদের কবিদের এগিয়ে দেবে। আজকাল মাঝে মধ্যে কবিতা পড়ি, ছন্দে লিখতেই হবে এমন কোনো কথা নেই, ছন্দ ছাড়াও খুব চমৎকার চমৎকার কবিতা আমাদের কবিরা লিখে গেছেন আর কি। রবীন্দ্রনাথও লিখেছেন, ৩০-৭০ কবিতা লিখেছেন, এখনও প্রচুর ভালো কবিতা লেখা হয় ছন্দ ছাড়াই আর কি। কিন্তু ছন্দ জানলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে ভাষা ব্যবহারের যে
ভঙ্গিটা আছে, ভাষা যে চমৎকারভাবে ব্যবহার আমরা করতে পারি, গদ্যেও এক ধরনের ছন্দ আছে। তো সেই বিষয়গুলো আমরা খুব ভালো শিখতে পারবো আর কি। এই বিষয়গুলো আমরা একটু সচেতন হলে ছন্দর কাছ থেকে আমরা দূরে সরে থাকতে পারি না। প্রসঙ্গত আর একটা কথা বলি আর কি, সেটা হচ্ছে আমরা যারা কবিতায় অলংকার সম্পর্কে কিছু লেখালেখি করেছি আর কি, এবং পড়াশোনা করেছি, আমরা লেখার ক্ষেত্রেও কখনো কখনো অলংকার ব্যবহার করি আর কি। অলংকার ভাষার অলংকার হিসেবেই আসে, এটি ভাষার শরীরেই জড়িয়ে থাকে আর কি। যেমন রূপক অলংকার 300 বছর আগে বা 350 400 বছরও হতে পারে আর কি। বলরাম দাস একটি চমৎকার রূপকের উদাহরণ দিয়েছিলেন, দেখিবারে আঁখি পাখি ধায়, আখিও যায় এখানে, পাখিও তাই আর কি, মূলত রূপকের উদাহরণ। আইনের হাত তোমাকে চেপে ধরবে, এই যে গদ্যে আমরা বলি আইনের হাত তোমাকে চেপে ধরবে, এটা করো না। এই যে আইনের হাত, এক্স্যাক্টলি আইনের কোনো হাত নেই আর কি, কিন্তু আমরা খুব ভালো জানি যে আইনের সত্যি শক্ত হাত আছে আর কি। সেটি দেখা যায় না বটে, কিন্তু আইন চেপে ধরে আমাদের, সত্যি কথা। এগুলো হলো রূপক অলংকার। আর রূপক নামে আর একটা ব্যাপার আছে, সেটি আলাদা। এগুলোও শিখতে হয়। প্রসঙ্গত বলি এই কারণে যে যিনি কাব্যচর্চা করবেন তার পক্ষে এইসব না জেনে কাব্যচর্চা করতে যাওয়াটা একটু বিড়ম্বনার মতো আমার মনে হয় আর কি। যাই হোক, আমি কাউকে কিছু চাপিয়ে দিতে চাই না, হয়তো এগুলো বাদ দিয়েও ভালো লেখা সম্ভব আর কি। কিন্তু এটি জানা থাকলে আপনি অলংকার প্রয়োগ করুন বা না করুন, আমরা করি বা না করি, ভাষাকে ভালোভাবে ব্যবহার করার যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা অর্জন করি আর কি। বোধ করি আমি একটু বেশি কথা বলছি আর কি, বরং আর দু একটা কবিতা শোনাই আর কি। কবিতার নাম মালতী ফিরেছে যাযাবর মেয়ে। মালতী ফিরেছে, মালতী বসেছে উদম কোণের খোলা মুখ জুড়ে একা। জীবন বইছে জীবনের মতো ঘূর্ণাবর্তে, মালতী তাকিয়ে একা দূর দিগন্ত রেখায়। মালতী ভেবেছে মালতীর মতো বড় বেশি ঝোল খাবে, দুলবে গাছে ও গাছে কিছুটা, হয়তোবা পেয়ে যাবে সোনালি সকালে প্রেমিকের দৃঢ় গলা। মালতী ভেবেছে মালতীর মতো ফুটবে নিজেও, ফোটাবে প্রাণের এবং প্রেমের উচ্ছল ফুল পাতা। সেই মতো প্রেম জীবনে এসেছে, মালতী তবু বারবার চোরা স্রোতে ভেসেছে, গিয়েছে ভেসে। মালতী শুয়েছে পাছা পেতে বহুবার, কখনো পৃথিবী রক্তে ভেসেছে, কখনো আবার মধুর আকাশতলে মালতী দেখেছে সুমধুর রোদ, ভেজা শিশিরের হিরে জ্বলা বটপাতা। মধুর বাতাস দুলিয়েছে মালতীর সুমধুর ডালপালা। মালতী দুলেছে মালতীর মতো সুখে, কখনো মালতী ভাঙনের নদী তীরে, কখনো নিজেই ভেঙেছে নিজের সীমা। মালতী চিনেছে সব কানাকড়ি, হুড়োতাড়া করে নিরাশার বাসা ভেঙে বেরিয়ে পড়েছে জীবনের সোজা পথে। ঝুলেছে কোথাও, ঝুল খেয়ে গেছে কোথাও বা কিছু বেশি। আকাশ ছিঁড়েছে, বাতাস ছিঁড়েছে তার প্রাণ ফাটা চিৎকারে। আরেকটি কবিতা পড়ি, আগ্রাসন।
এটি পৃথিবীতে বারে বারে যুদ্ধ হয়েছে। মধ্যপ্রাচ্যে যখন এই গত বেশ কয়েক বছর আগের যে যুদ্ধটি হয়ে গেল, সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময়কার লেখা আর কি। কবিতার নাম আগ্রাসন। আমি তো ভেবেছি যুদ্ধ হবে না, হবে না। ঝোপ থেকে আসা অপশক্তির সেনা মাথা টেনে নিয়ে লজ্জিত অবয়বে লুকোবে নিজেই। জানি লুকোতেই হবে, নয়তো মানব দাঁড়াবে কি করে মানবের মতো উন্নত মাথা। তবু কেউ অংশত থাবাটা লুকোবে, গোটাবে বাহারি লেজ। সভ্যতা স্লেজ তাকে টেনে নেবে আবার বেড়াকে বেড়াকে। আমি তো ভেবেছি যুদ্ধ হবে না, হবে না। ইঁদুর ধূসর ভোরবেলা তবু রক্তের দামে কেনা উঠল আকাশে ক্রুরো ক্রুজ মিসাইল। কেউ কি তাকেই ভেবেছিল ঢিল? গ্রামের বালক এমনি ছড়েছে নির্জন ঝোপে ঝাড়ে, নাকি ফ্যান্টম মার্কিনী জেট এমনি পেরেছে ডিম? বর্বরতাই, আবারও বলছি বর্বরতাই বারুদে বোমায় ফেটেছে পৃথিবীব্যাপী। এটি সত্যি কথা যে যুদ্ধ পৃথিবীতে সুপ্রাচীন কাল ধরেই হচ্ছে আর কি। খাদ্যের খোঁজে বা খাদ্যের জন্যে একদল অন্য আরেক দলকে আক্রমণ করেছে। এক জায়গার লোকজন অন্য জায়গার খাদ্যের খোঁজে গিয়ে আক্রান্ত হয়েছে, আক্রমণ করেছে, এবং এই করতে করতে এই সভ্যতা আজকের দিনে আমরা এই পর্যন্ত টেনে নিয়ে এসেছি আর কি। কিন্তু যুদ্ধ যে প্রাণঘাতী, যুদ্ধ যে সভ্যতাগ্রাসী, যুদ্ধ যে আমাদের মানব সভ্যতার জন্য সবচাইতে খারাপ একটি বিষয়, সেটি বোঝার সময় এখনো আছে বলে আমি মনে করি, এবং সেটি বোঝার দরকার। সেটি যতদিন না আমরা বুঝতে পারব, ততদিন সত্যিকার অর্থে আমাদের পক্ষে ভালো সভ্যতা করা কঠিন হয়ে দাঁড়াবে। বরং আর একটি দুটি কবিতা পড়ে আমি আমার কাজ শেষ করতে চাই, আজকের কথাবার্তা শেষ করতে চাই। একটি কবিতা মৎস্যগন্ধা, সেই মৎস্যগন্ধা, এবং পরে আর একটি কবিতা পড়ব, পড়ে আমি আমার কথাবার্তা শেষ করব। মৎস্যগন্ধা। গ্রহণের হীরের আংটির মতো ঝলকে উঠল হাসি তোমার মুখে, আর ঈষৎ কুঞ্চিত চিকন ভুরুর তলে অতলান্ত চোখের তাড়ায়। তখন মেঘ জমছে আকাশ ভরা, দুপুরবেলার মেঘেরা ঝাঁপিয়ে পড়ছে এউর ঘাড়ে। বিদ্যুৎ ছানিয়ে নিচ্ছে অড়াল লতার মতো তার লম্বা চাবুক। শহরতলির শান্ত নদীটা ঘাড় কাত করে জল থেকে দ্রুত হাতের নীল মুছে ফেলছে খড়খড়ে কালো রঙের ব্রাশ চালিয়ে, আর প্রথম প্রেমের স্পর্শের মতো ছোট ছোট ঢেউয়ের দোলায় শিউরে উঠছে। এদিকে তোমার হাসির বিদ্যুৎ ছুঁয়ে গেল আমার হৃদয়ে। ঝড়ো বাতাস লাফিয়ে পড়ল তোমার চুলে আর লম্বা আঁচলে। কালো মেঘের পটভূমে ওড়াল দিল তোমার সোনালি চুল আর সবুজ আঁচল। সুন্দর দুলে উঠল দুপুরের মেঘের তলায়। নদী তীরে দুলে উঠল নদী, ফুলে উঠল ঢেউ, মাছের মতো খলবলিয়ে উঠল তোমার কণ্ঠে হাসির সৌগন্ধ। আমি বাড়াই হাত, এসো মৎস্যগন্ধা। দেখো বাংলার বাদল নেমেছে কি নান্দনিক, এসো সেই দেবে মধুর আড়াল। আর দুটি কবিতা পড়ব, তার একটি প্রাচ্যে প্রতিবাদ।
লম্পটের মতো টান মারল তরুণীর ওড়না ধরে ৭,৫০০ ফুট উঁচু মেঘ ছুঁয়ে আসা বিকেলের মাতাল বাতাস। তার ডানায় ভর দিয়ে ব্যালেরিনার মতো ওড়নাও হারিয়ে যাবার আগে পলকা নেচে উঠল কিছুকাল বিকেলের পরিপূর্ণতায়। দেখে মনে হলো বাতাসের সঙ্গে বসে সে নিজেও আকণ্ঠ গিলেছে। তরুণীর বিব্রত চোখ, তির্যক গ্রীবাভঙ্গি দেখতে দেখতে আমাদের গাড়ি ৭,৫০০ ফুট উঁচু পাথুরে পথে বাঁক নিল। চোখ মেলে দেখছি পাহাড়, মধুর রোদের নিচে অহংকারের আহ্লাদে ঘাড় খাড়া করে তাদের প্রতিটি চোরাই যেন ধ্যানে মগ্ন। তাদের নগ্ন সবুজ পেটে বাছুরের মতো ঢু মারছে শারদ মেঘেরা। এরকম পর্বতে, পাহাড়ে, ইউরোপে, আফ্রিকার বনে বনে, পাথুরের নদীতে যাযাবর বাতাসের মতো অনেক ঘুরেছি। বিদেশের হাইওয়ে এবং পাবের রেস্তোরাঁয় ঘুরে বেরিয়েছি পাগলের মতো দিবস রজনী। লম্বা চুলে, বিবর্ণ ছেঁড়া জিন্স পরে বিদেশের বিবর্ণ মাটিতে কতবার সমরাষ্ট্রবাহী কনভয়ের মুখোমুখি হতে হলো। সেপাই কর্নেল তাকালো তির্যক চোখে, যেন আমি কোনো গুপ্তঘাতক। কতবার কর্কশ হাতে আমণ্ড পতনক হাতড়ে গেল বিদেশি পুলিশ। আঙুলের খোঁচা খেলো পেট, পিঠ, উড়ু। কতবার তরল জ্যোৎস্নায় ভেজা পাড়ির শেষ রাত তরুণী প্রেমিকার মতো হাতছানি দিল। সুইজারল্যান্ডে কতবার আইস স্কি, সন্ধ্যার রাঙা হ্রদে পাড়ি। বৈকালের নীল জলে ভাসলাম কতবার বিলাসী জাহাজে। বিদেশের ফুটপাত থেকে ফুটপাতে, বর্ণোজ্জ্বল দোকানে দোকানে রাশি রাশি পণ্যের গোলক দাহদায় ঘুরে বেড়ালাম একা একা। কতবার বর্দুর আঙুর খেতে চাষি, স্প্যানিশ শাড়ির পিঠে ম্যাটাডোর। সন্ধ্যা রাতে গ্র্যান্ড ক্যানালের গন্ডোলায় বান্ধবীর পাশে চিত হয়ে শুয়ে বিদেশি নক্ষত্র আমি কত না দেখেছি। তবু প্রতিবার বলেছি গুড বাই, সানন্দে সায়নারা। প্রতিবার প্রাচ্যে ফিরেছি। আমার হৃদয় পড়ে আছে পূর্ব পৃথিবীর এক কোণে। ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট এক সবুজ দেশ। আমার মগজের কোষে কোষে অনির্বাণ জ্বলে আছে আলোর পূর্ণিমা। আর একটি কবিতা পড়ব, তারপরে কিছু কথা বলে শেষ করতে চাই। সেই কবিতাটা মুক্তিযোদ্ধা। বলেছি যে আমার একটি কাব্যগ্রন্থ আছে, সেটি মুক্তিযুদ্ধের ওপরের লেখা আমার কবিতাগুলো নিয়ে। সেই গ্রন্থের একটি কবিতা হচ্ছে মুক্তিযোদ্ধা আর কি। বিস্ফোরণের সুতীব্র ঝলকের মতো একবার তোমাকে দেখেছি জল জলে বাংলার দারুণ দুর্দিনে। সেই দিন ভিখারির অসহায় হাতে এক রোখা উঠে গেছে শানিত তোমার তলোয়ার। কখনো সাইগনে, মোজাম্বিকে, এমনকি ব্রাজিলের দরিদ্র বস্তিতে শীর্ণ হাতের পোস্টারে তুলেছে তোমার ছবি। এই বাংলায় তুমি শক্ত পায়ে হেঁটে গেছো একদিন মানুষের ভিড়ের ভেতরে। হাভাতের নাসারন্ধ্রে তুমি সুখাদ্যের স্বপ্ন বুনেছিলে। মানুষের বুকে আজ সেই স্বপ্ন বড় নিভু নিভু। এখনো তোমাকে খুঁজি বাস্তবে, স্বপ্নে কখনো। দুঃস্বপ্নের মুখোমুখি কিশোর যখন বাঁশ পাতার মতন কাঁপে একা একা, তখন তোমাকে খুঁজি। শক্তিমানের হাত জোর করে ধান কাটে কৃষকের পালানে যখন, কার্বাইনের নল যখন ক্ষমতা দেখায় গরিবের কুড়ে ঘরে, তখন তোমাকে খুঁজি। বাংলার পথে পথে কৃষকের বিশাল মিছিলে
যখন দাবড়ায় কেউ সন্ত্রাসের লাল ঘোড়া, তখন তোমার জন্যে পড়াই অন্ধের হাত, একা চারপাশে। এই কবিতার নাম ছিল মুক্তিযোদ্ধা, তাকেই অন্বেষণ। মূলত আজকে আমার কবিতা পড়াটা এখানেই শেষ করতে চাই। একটি ছোট্ট কবিতা দিয়ে শেষ করব, কিন্তু খুব ছোট্ট, 3-4 লাইনের। তার আগে বলি যে খুব দীর্ঘক্ষণ আমি সম্ভবত আমার শ্রোতাদের বিরক্ত করেছি। অন্য কবিতা আমাকে এই সুযোগটি দিয়ে আমাকে বাধিত করেছেন। আমি আনন্দিত কবিতা পড়তে পেরে আর কি। দীর্ঘকাল পরেই পড়লাম, আর কিছু কথাবার্তাও বলেছি আর কি। কবিতা খুব সহজ কাজ নয়, কিছুটা কঠিন, আর তার জন্য সমস্ত জীবনব্যাপী একজন কবিকে পরিশ্রম করতে হয়। আমাদের খ্যাতিমানরা তা করেছেন, এবং আমরাও যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে এই কাজটি বোধ করি আমাদেরও করতে হবে আর কি। সেই চেষ্টা করেছি, কিন্তু কি করতে পেরেছি সেটি পাঠক বলবেন। ছোট্ট একটা প্রেমের কবিতা পড়ি আর কি। তুমি কোথায়। কবিতার নাম তুমি কোথায়। সর্ষে ফুলের মতো সেই উজ্জ্বল নিশীত ভোর, যেন স্বর্গদ্বারে ওষালোক, সোনায় রাগানো শৃঙ্গ, নিচে অলকানন্দার তীরে তুমি আমি। আজ তুমি কোথায় দীপিতা। এই কবিতার সঙ্গে সঙ্গেই আজ আমার কথা বলা শেষ হোক। অন্য কবিতার আয়োজন যারা করেছেন এবং আমাকে সেখানে কথা বলার সুযোগ দিয়েছেন, কবিতা পড়ার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি সবাইকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা শুনেছেন তাদেরও বিরক্ত করেছি, আশা করি কিছু মনে করবেন না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি।